আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ক্লাসে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব 6 অধ্যায়ের। দেখো, এখানে প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, ক নাম্বার প্রশ্নটা এখানে আমাদের বলা হচ্ছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তোমাকে 12 পাই, তোমাকে বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে। সো বৃত্তের ব্যাস নির্ণয় করবো আমরা, ঠিক আছে, আমাদের একটা হিন্টস দেওয়া আছে, শুধু ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখন দেখো, আমরা যদি একটা বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিই, বৃত্তের ব্যাসার্ধকে যদি আর ধরে নেই, তাহলে বলো তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা আমরা সবাই জানি, পাই আর স্কোয়ার। কিন্তু প্রশ্নে একটা ক্ষেত্রফল দিছে 12 পাই, তার মানে পাই আর স্কোয়ার এটাও ক্ষেত্রফল, 12 পাই এটাও ক্ষেত্রফল। সেজন্য আমরা শর্ত মতে লিখবো যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 12 পাই। এখন এই পাই গুণ আকারে আছে, এই পাইটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, উপরের পাই নিচের পাই এভাবে কাটাকাটি চলে যাবে এটা। তাহলে থাকে কি আর স্কোয়ার ইকুয়াল টু 12। এখন এই 12কে আমরা 2√3 হোল স্কোয়ার লিখতে পারি। 2√3 এর উপর যদি স্কোয়ার দিই সেটা 12 হয়। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 2 কেটে দেই, আর এর মান কি হয়? আর এর মান হয় 2√3। সো আর আমরা পেয়ে গেলাম, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 2√3, কিন্তু প্রশ্নে আমাদের ব্যাসার্ধ বের করতে বলা নাই, প্রশ্নে আমাদের ব্যাস বের করতে বলছে। তো ব্যাস কত? ব্যাসার্ধের দ্বিগুণ, আর এর সাথে 2 গুণ করলে যত হয় সেটা হচ্ছে ব্যাস। তো আর এর মান যেহেতু 2√3 আসছে, তাহলে ব্যাস হবে 2r, অর্থাৎ 2 এর সাথে 2√3 গুণ করলে হয় 4√3, তার মানে ব্যাস হচ্ছে আমাদের 4√3। তার মানে ক নম্বর প্রশ্নটা খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো যে বৃত্তের ব্যাস কিভাবে নির্ণয় করে। এখন আসো আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে এখানে আমাদের প্রমাণ করতে বলতেছে পি কিউ সমান্তরাল বিসি, পি কিউ সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। কি কোত্থেকে? এই উদ্দীপক থেকে। বলতেছে এবিসি একটা ত্রিভুজ আছে, মনে করে এই ত্রিভুজটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এ বি সি একটা ত্রিভুজ। এরপর বলতেছে এ বি এসি বিসি, এই তিনটা বাহু, এই যে এ বি এসি বিসি, এই তিনটা বাহুর মধ্যবিন্দু একটা প্রথমটা হচ্ছে পি, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এই যে এটা মধ্যবিন্দুটা হচ্ছে কিউ, আর এ বি এর মধ্যবিন্দু বিসি, আচ্ছা এসি এ বি, এবি দুটো, এটা হচ্ছে বিসি হবে আর কি। যাই হোক, বিসি বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে আর। তো এটা আমাদের লাগবে না, বিসি বাহুর মধ্যবিন্দুটা আমাদের এখানে লাগবে না এই উপপাদ্যের ক্ষেত্রে আর কি, বা এটা প্রমাণ করার ক্ষেত্রে এতটুকু লাগবে। সো এখন আমরা প্রমাণ করব এটা, ঠিক আছে। এটা প্রমাণ করতে গেলে আমাদের চিত্রটাকে একটু মডিফাই করতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে প্রথমে আমরা এই পি আর কিউ যোগ করব। দ্বিতীয় কাজ হচ্ছে এই পি কিউ যতটুক, ঠিক ততটুক সামনের দিকে আরো বর্ধিত করব, বর্ধিত করে তারপর তার সাথে এই সিটা আমরা যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের মেইন চিত্র হবে আমাদের এই দুটা জিনিস প্রমাণ করার ক্ষেত্রে। ওকে, তো চলো আমরা হচ্ছে যদি দেখি একটু, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের এ পি কিউ, এই যে পি কিউ, এটাকে আমরা বর্ধিত করব এফ পর্যন্ত, যেন পি কিউ এর সমান এই কিউ এফটা হয়, এরপরে সি এফ যোগ করে দেব। তো আসো এখন আমরা প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে বলছি কি, দেখো প্রথমে আমরা এখানে লিখবো যে আমাদের যেগুলো দেওয়া আছে এবিসি ত্রিভুজের এ বি ও এসি এর মধ্যবিন্দু পি আর কিউ, ওই আর এর কাছে যাওয়া লাগবে না এই উপপাদ্য প্রমাণে। তারপরে আমরা বলবো যে আমাদের প্রমাণ করতে হবে এই পি কিউ বাহু আর এই বিসি বাহু, এই দুইটা বাহু সমান্তরাল। সমান্তরাল মানে তো বুঝো যে দুইটার মধ্যবর্তী গ্যাপ সব সময় সমান থাকবে। সো এই দুইটা বাহু সমান্তরাল, সেটা আমরা প্রমাণ করব। এবং পি কিউ সমান হাফ অফ বিসি, এই যে পি কিউ যে বাহুটা, এটা এই বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ বিসি বাহু যদি 10 হয়, পি কিউ বাহু হবে 5, অর্থাৎ পি কিউ সমান এই বিসি এর অর্ধেক। এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে, সমান্তরাল আর এইটা। আর অঙ্কনে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা প্রথমে যে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই পি কিউ কে এফ পর্যন্ত বর্ধিত করি, তারপর যেন এমন ভাবে বর্ধিত করি যেন এই পি কিউ এর সমান কিউ এফ হয়, অর্থাৎ এটা যদি 5 হয় এটাও যেন 5 হয়, এরকম ভাবে বর্ধিত করি। এর পরবর্তীতে বলা হচ্ছে যে সি আর এফ যোগ করে দেই, এই যে সি আর এফ যোগ করি। তো এতটুক জিনিস পর্যন্ত আমরা সবাই মোটামুটি এগুলো আমরা পারবো, বইয়ের সাথে বা হচ্ছে প্রশ্নের মধ্যে অলমোস্ট অনেক কিছু বলা থাকে। মেইন ঝামেলাটা শুরু হয় প্রমাণ থেকে। প্রমাণ থেকে যে লিখতে পারবে, মানে প্রমাণটা যে পারবে, তার কাছে উপপাদ্য সহজ। তো চল এটা আমরা প্রমাণ করব। এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি আমরা সেখানে একটু আসি। তো প্রথমে আমরা এখানে আসি যে এই যে এটা হচ্ছে আমাদের চিত্র। আমরা যদি এখানে প্রমাণে আসি, যে প্রমাণ প্রমাণ সো প্রমাণের মধ্যে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এখানে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। কি কি ত্রিভুজ? একটা হচ্ছে এই যে উপরে যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ পি কিউ, এই যে এই ত্রিভুজটা, আর এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ সি কিউ এফ, এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা,
তো চলো আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, কোনো প্রবলেম নাই, কাজ করব আমরা। তো প্রথমে আমরা এখানে লিখি যে ত্রিভুজ ত্রিভুজ APQ ও ত্রিভুজ, এটা হচ্ছে সি, ওকে, QFC বা CQF, ঠিক আছে, ত্রিভুজ CQF বা CFQ যেটাই বলো না কেন, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি করব, এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা সেটা আমরা চেক করব। সর্বসম মানে কি? সর্বসম মানে একদম সমান, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহুর সাথে এই ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে, এই ত্রিভুজের তিনটা কোণের সাথে এই ত্রিভুজের তিনটা কোণই সমান হবে। বুঝতে পারছো? তো এটাকে বলা হয় সর্বসম। এখন তোমাকে নর্মালি প্রশ্নে বলে দিবে না হ্যাঁ এটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এটা কিন্তু বলে দিবে না তোমাকে সব। বলে দিলে তো তুমি বলতেই পারো সর্বসম, তোমাকে হিন্টস দিয়ে দিবে, তুমি হিন্টস দেখে বলতে হবে। যেমন মনে করো যে তুমি ফল চিনো, কাঁঠাল ফল মনে করো যে তুমি চিনো, আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখন তোমার সামনে যদি ফলটা এনে ধরে, তুমি তো বলতে পারবাই এটা কাঁঠাল, কিন্তু তোমাকে চেক করা মানে তোমাকে সব কিছু দেবে না, অল্প কিছু তোমাকে হিন্টস দেওয়া হবে, সেটা বুঝে তোমাকে বলতে হবে এটা কাঁঠাল। যেমন তোমার চোখ বাঁধা থাকবে, তোমার হাতে কাঁঠাল দিল, তখন তুমি হয়তো বা কাঁঠালের যে ইয়েগুলো আছে, ধারগুলো আছে, ওইগুলো হচ্ছে তোমার হাতে লাগলে বুঝতে পারবে এটা কাঁঠাল টাইপের কিছু একটা। তারপরে এটাকে যদি তুমি একটু হাত দিয়ে এটার সাইজ চিন্তা করো যে এটা শেপটা কেমন, এটা গোল না, এটা একটু লম্বাটে টাইপের হয়, তো লম্বাটে টাইপের হলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা কাঁঠাল। বা এটার ও মুখের সামনে যেটা থাকে এটার মধ্যে একটু আঠা আঠাটা থাকবে, তখন বুঝবে যে আচ্ছা এটা আসলেই কাঁঠাল। তার মানে তুমি কিন্তু দেখো না, কয়েকটা দুই তিনটা জিনিস দেখে তুমি বুঝে ফেলছো এটা কাঁঠাল। সেম ভাবে এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা তোমাকে তিনটা জিনিস দেখে তোমাকে এটা বুঝতে হবে এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা। কিভাবে? দুইটা ত্রিভুজের মধ্যে দুই বাহু সমান হতে হবে। মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, একটু বড় করে আঁকি, এটা হচ্ছে একটা ত্রিভুজ আর এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে তোমাকে যদি বলা হয় যে এই বাহুটা আর এই বাহুটা সমান এবং এই বাহুটা আর এই বাহুটা সমান, দুইটা বাহু সমান বলছে, 3 নম্বর বাহুটা বলে নাই, দুইটা বাহু সমান বলছে, এবং এই যে দুইটা বাহু সমান বলছে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে এই কোণ আর এই কোণ সমান, তার মানে দুইটা বাহু সমান বললো আর একটা ওদের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটা সমান বললো, তখনই তুমি বলে ফেলতে পারবে ও তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। এই চিহ্নকে বলা হয় সর্বসম চিহ্ন, এটা দিয়ে বুঝে হ্যাঁ ত্রিভুজ দুইটা একদম সমান। এখন তাহলে যখন তুমি বলে ফেললা যে হ্যাঁ এই ত্রিভুজ, যখন যখন তুমি বুঝে ফেললা ও আচ্ছা এটা কাঁঠাল, তখন তুমি এখন ডিটেলে বলে ফেলতে পারবা ও আচ্ছা এটার মধ্যে কাঁঠালের ভিতরে কোষ আছে, এগুলো দেখতে একটু হলুদ টাইপের হয়, সেই কোষের ভিতরে আবার হচ্ছে এটার বীজ থাকে, ঠিক আছে? তো এখন তুমি সব বলে ফেলতে পারবা। তার মানে এখন যেহেতু দুইটা সর্বসম হয়ে গেছে, এখন তুমি এটাও বলতে পারবা তার মানে এই বাহু সমান এই বাহু। এখন তুমি এটাও বলতে পারবা যে এই কোণ সমান এই কোণ। এখন তুমি এটাও বলতে পারবা এই কোণ সমান এই কোণ। তার মানে প্রথমে তোমাকে সর্বসম প্রমাণ করতে হবে, তারপর বাকি হিসাব। তো আমরা আসো এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তো কিভাবে? প্রথমে দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদেরকে প্রশ্নে বলা ছিল কিউটা কার মধ্যবিন্দু বলো তো? কিউটা বলা ছিল যে এসি এর মধ্যবিন্দু। সো কিউ যদি এসি এর মধ্যবিন্দু হয়, কিউ যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে কি এ কিউ আর সি কিউ সমান না? অবশ্যই সমান। তার মানে দুই বাহু আমরা সমান পেয়ে গেছি। এই যে এই উপরের ত্রিভুজটার এ কিউ, নিচের ত্রিভুজটার সি কিউ সমান। কেন? কারণ প্রশ্নে প্রথমে বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু মাঝখানের বিন্দু কিউ। তো কিউ যেহেতু মাঝখানের বিন্দু, তার মানে এ কিউ আর সি কিউ হচ্ছে সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ কিউ সমান কি সি কিউ। সি কিউ তুমি এখানে সাইড নোটে বলে দিবা যে যেহেতু যেহেতু কিউ কার মধ্যবিন্দু? কিউ এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। বুঝতে পেরেছো? কিউ এসি এর মধ্যবিন্দু। ওকে ফাইন। তাহলে এটা আমাদের এক বাহু সমান পাইলাম। এখানে এক বাহু সমান দিলে তো হবে না, দুই বাহু সমান লাগবে। আরেকটা বাহু সমান আছে, কি বলতো? ওই যে তুমি অঙ্কন করছিলা যে পি কিউ কে এফ পর্যন্ত বর্ধিত করি, অঙ্কনের মধ্যে কিন্তু তুমি বলছো পি কিউ কে আমি এফ পর্যন্ত বর্ধিত করি যেন এই পি কিউ এর সমান কিউ এফ হয়। তুমি এটা তো নিজেই আঁকছো, তুমি কিউ এফ কে তো এমন ভাবেই আঁকছো যেন পি কিউ এর সমান হয়। এটা 5 হলে এটা 5, এটা 6 হলে এটা 6। তার মানে এখানে তুমি এখন বলতে পারো পি কিউ সমান কিউ এফ। তার মানে তুমি এখন এখানে বলতে পারো যে পি কিউ সমান হচ্ছে কিউ এফ। এখানে তুমি এটা বলে দিবা যে অঙ্কন অনুসারে, ঠিক আছে? কি বলবা? অঙ্কন অনুসারে, কারণ তুমি আঁকছো এইভাবে অঙ্কন অনুসারে। ফাইন। এখন দুইটা বাহু সমান হইলো, এখন এদের অন্তর্ভুক্ত কোণটাও সমান হইতে হবে। আমরা কি কি সমান করলাম? এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, দুই বাহু সমান করলাম। এবার একটা কোণ সমান করতে হবে। দেখো বিপ্রতীপ কোণ কি? দেখো নরমালি দুইটা বাহু যদি একটা আরেকটাকে ছেদ করে,
ছেদ করলে 4টা কোণ উৎপন্ন হয়, যে দেখো 1 2 3 4। এই 4টা কোণের মধ্যে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে এই কোণ আর এটার বিপরীতে যে কোণটা থাকবে, এই যে এই কোণ, এই দুইটা কোণ সমান হয়, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। আবার এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এটার বিপরীতে যে কোণটা হয়, এই যে এই কোণ, এই দুইটা কোণও কিন্তু সমান, এদেরকেও কি বলে? বিপ্রতীপ কোণ। তার মানে আমরা এখানে বিপ্রতীপ কোণ কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এই যে এই কোণ আর এই কোণ দুইটা বিপ্রতীপ কোণ, এরা সমান। এই কোণ আর এই কোণ, এই দুইটা বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, এই যে দেখো এসি আর পিএফ, এরা যে একটা বিন্দুতে ছেদ করে, ছেদ করলে এই যে এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা হবে? এইটা। তার মানে এই দুইটা সমান। তাহলে এখন আমি বলতে পারি এই যে এই কোণটার নাম কি? সি কিউ এফ। কি বলতে পারি? সি কিউ এফ। তাহলে এই কোণ সমান, এই দেখো সি সি, আচ্ছা আমরা আগে সবসময় উপর এই ত্রিভুজের কথা বলতেছি, তাহলে এই ত্রিভুজটা আগে বলি। এ কিউ পি সমান, এবার নিচে ত্রিভুজটা এটা সি কিউ এফ। সি কিউ এফ এই দুটো হচ্ছে সমান। সাইড নোটে কি বলবা? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে এখন কি, এখন আমি কি বলতে পারি? ত্রিভুজ দুটো সর্বসম? অবশ্যই বলতে পারি। তার মানে এখন আমি বলবো কি? এখন আমি বলবো যে অতএব এপি কিউ আর সি কিউ এফ ত্রিভুজ দুটি সর্বসম। এখন আমি বলতে পারি কি? যে অতএব এই যে দুটো ত্রিভুজের কথা বললাম, এপি কিউ, ত্রিভুজ এপি কিউ এবং ত্রিভুজ সি কিউ এফ, এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। এদের মাঝখানে সর্বসম চিহ্ন দিয়ে দিতে হবে। এদের মাঝখানে সর্বসম চিহ্ন দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা এটা তো সর্বসম। আমি কি বলছিলাম? ওই যে তুমি যখন অনুমান করে কাঁঠাল বলে ফেলছো একবার, এখন যেহেতু কাঁঠাল বলে ফেলছো, এটা হয়ে গেছে, এখন তুমি বলতে পারবো আচ্ছা এর ভিতরে অনেকগুলো কোষ থাকে, কাঁঠালের কোষ, ওগুলো দেখতে হলুদ কালার হয়ে থাকে, তার ভিতরে ওই কোষের ভিতরে আবার কাঁঠালের বীজ থাকে, তাই না? এগুলো তুমি বলতে পারো। তো সেম ভাবে আমরা যদি এখানে খেয়াল করি, দেখো এই জায়গার মধ্যে আমরা যেহেতু এখন সর্বসম বলে ফেলছি, এটা যেহেতু সর্বসম আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা এটা বলতে পারি যে এই যে বাকি যে বাহুটা আছে এপি, এই যে বাকি যে বাহুটা আছে এপি, এটা সমান কি আমরা সিএফ বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এখন আমরা বলতে পারি অতএব এপি সমান কি? সিএফ। এপি সমান আমরা কি বলতে পারি? এপি সমান হচ্ছে সিএফ। এটা এখন আমরা বলতেই পারি, কারণ যেহেতু সর্বসম হয়ে গেছে। সর্বসম হইলে এটা আমরা বলতে পারি যে এপি সমান হচ্ছে সিএফ। আচ্ছা, পাশাপাশি এখন এই কোণ সমান যেহেতু এই কোণ, এখন আমরা বলতে পারি এই কোণ সমান হচ্ছে এই কোণ। বুঝতে পারছো? কেন? কারণ যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তো তার মানে এই বাহুর এই কোণের সাথে এই বাহুর সাথে এই কোণ যুক্ত হচ্ছে, আবার এই বাহুর এই কোণের সাথে এই বাহুরই আরেকটা কোণ থাকতে হবে। সো এই কোণটা আর এই কোণটা হবে এখন সমান। তাহলে এখন আমরা এটাও বলতে পারি যে এ পি কিউ, এই যে এই কোণটা, আর কিউ বা সি এফ কিউ, এই দুইটা কোণ কিন্তু সমান আমরা বলতে পারি। তার মানে এখন আমরা বলতে পারি কি? এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এপি কিউ কোণটা বা এপিএফ, এটা বলতে পারি এপিএফ, এটা বলে আমরা এপি কিউই লিখি যেহেতু ত্রিভুজ। এপি কিউ সমান হচ্ছে সিএফ কিউ। এই দুইটা কোণ হচ্ছে সমান, তাই না? এই দুইটা কোণ হচ্ছে সমান, এই যে এই কোণটা আর এই কোণটা সমান, এবং এটাও সমান। এটা আমাদের বলার প্রয়োজন পড়বে না। সো এই দুইটা কোণ হচ্ছে সমান। এখন একটু একটা জিনিস তোমাদের, একান্তর কোণের একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একান্তর কোণ জিনিসটা আসলে কি? একান্তর কোণ কখন তৈরি হয়? দেখো, যদি দুইটা সমান্তরাল রেখা থাকে, এটা মনে করো একটা সমান্তরাল, এই যে দুইটা সমান্তরাল, এই যে এটা হচ্ছে সমান্তরাল রেখা, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব সেম। এখন একটা ছেদক এসে, এই যে দেখো এটা হচ্ছে একটা ছেদক, এই যে একটা ছেদক এসে যখন এদেরকে ছেদ করে ফেলে, এই যে এটাকে, এই দুইটা সমান্তরাল যে দুইটা রেখা ছিল তাদেরকে ছেদ করে ফেলে, করার পরে এখন এই যে ছেদক, উপরের যে সমান্তরাল রেখা, সেটার সাথে ছেদকের এই যে মনে করো এই যে কোণটা উৎপন্ন করছে ডান দিকে, মনে করো ডান দিকে যে কোণটা উৎপন্ন করছে, সেটা এই নিচের সমান্তরাল রেখা ছেদকের সাথে বাম দিকে যে কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণকে বলা হয় একান্তর। এই দুইটা কোণকে কি বলা হয়? একান্তর কোণ, এবং এরা সমান হয়। সো তুমি এখন একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো একটু মুছে দেই, আমি একটু অন্য কালার দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি যদি তোমাকে এখন বলি যে যেহেতু এই যে এই কোণটা, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা সমান,
এই দুইটা কোণ যেহেতু সমান, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যেহেতু সমান, দুইটা কোণ কিন্তু সমান। এখন তুমি দেখো তো এপি এটা কি একটা রেখা না? এটা কি একটা রেখা? দেখো সিএফ এটাও কিন্তু একটা রেখা, এবং এই দুইটা রেখা সমান্তরাল কিনা আমি এখনো বলতেছি না যে দুইটা রেখা সমান্তরাল। এই যে এপি আর সিএফ সমান্তরাল কিনা আমি বলতেছি না সমান্তরাল, এখনো কিন্তু আমি বলতেছি না। কিন্তু তুমি যদি দেখো এই যে পিএফ কে যদি তাদের ছেদক হিসেবে কল্পনা করো, কারণ দেখো এই পিএফ রেখা এই এপি কে পি বিন্দুতে ছেদ করে, আবার এই পিএফ রেখা সিএফ কে যে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এখন চিত্রটাকে যদি তুমি একটু ঘুরে চিন্তা করো, এই যে এখানে যেটা আমি অঙ্কন করছি, এই যে এখানে যেটা আমি অঙ্কন করছি এটাকে যদি আমি একটু দেখাই, এই যে জিনিসটা ছিল অনেকটা এইরকম, এই যে অলমোস্ট এরকম একটা জিনিস আমি অঙ্কন করলাম, তাই না? এরকম একটা জিনিস অঙ্কন করলাম। এটা হচ্ছে এ, পি, আর এটা হচ্ছে এফ, সি। এখন তুমি দেখো আমি যদি এটাকে একটু ঘুরাই, এটাকে একটু মনে করো যে আমি এভাবে ঘুরাই ফেললাম, এই যে তুমি একটু খেয়াল করো, দেখছো এই রেখাটা আর এই রেখাটা যদি সমান্তরাল হয় এবং পিএফ যদি ছেদক হয়, তাহলে ছেদকের এই যে ডান পাশে আর ছেদকের এই যে বাম পাশে এই দুইটা কোণ সমান হয় কখন? যখন এই রেখা দুইটা সমান্তরাল হয়, মানে এপি আর সিএফ বা এফসি এই দুইটা যখন সমান্তরাল হয়। তার মানে আমরা এখন বলতে পারি ইয়েস এপি আর সিএফ হচ্ছে সমান্তরাল, এই জন্যই তো এই কোণটা আর এই কোণটা সমান। তো যেহেতু দেখো আমরা কোত্থেকে কই চলে আসছি বুঝতে পারছো? আমরা প্রথমে আসছি কি এই ত্রিভুজ দুইটা সর্বসম, এই ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার কারণে এই কোণ আর এই কোণ সমান হয়েছে, ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার কারণে এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে। ভালো কথা, সমান হওয়ার পরে এখন আমরা চলে গেছি কি সমান্তরাল রেখায়। কোত্থেকে? কারণ এই দুইটা সমান হবে তখন যদি এই দুইটা রেখা সমান্তরাল হয় আর এটা তাদের ছেদক হয়। তো এখন তাইলে আমরা বলতে পারি, এখন তাইলে আমরা বলতে পারি যে এপি আর সিএফ, অতএব অতএব এপি আর সমান্তরাল, এপি সমান্তরাল সিএফ, এপি সমান্তরাল সিএফ। এবং সাইড নোটে বলতে পারো যে এবং এটা তুমি অপশন, এটা তুমি এবং এর পর অংশ না লিখতে চলে, পিএফ তাদের ছেদক, পিএফ। বুঝতে পারছো কোত্থেকে কই চলে আসলাম? আমরা সমান্তরাল। এখন সমান্তরালে কেন আসছি এটা একটু পরে বুঝতে পারবো, সমান্তরালে কেন আসছি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, মনে করো এই যে এটা একটা রেখা, এটাও মনে করো যে একটা রেখা। এখন এই দুইটা রেখা আমি বললাম যে সমান্তরাল, সমান্তরাল মানে তো বুঝতে পারছো যে এই দুইটার মধ্যবর্তী গ্যাপ সবসময় সমান, এই জন্য দুইটা সমান। দেখো সমান্তরাল মানে কিন্তু সমান হইতে হবে, ব্যাপারটা কিন্তু এইরকম না। এখন দেখো এই দুইটা রেখা গ্যাপ, মধ্যবর্তী গ্যাপ সমান, তার মানে এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন আমি যদি উপরের রেখাটাকে, এই উপরের রেখাটাকে আমি বর্ধিত করি, মানে সোজা এটা এটা যে বরাবর আছে ওই বরাবরই আমি মনে করো যে বর্ধিত করলাম, এখন কি সমান্তরাল বলতে পারবো? হ্যাঁ অবশ্যই এখনো সমান, কারণ গ্যাপ তো সমান। এমন তো নয় রেখা বাঁক আমি টানছি, আমি বললাম কি এই রেখা বরাবর সোজা, এটা একটাই সরল রেখা, এটা সরল রেখা, তার মানে অবশ্যই এখন এই পুরাটাও কিন্তু এটা সমান্তরাল রেখা। ইভেন আমি যদি এখন এটাকে মুছে ফেলি, এটা আর এটাও কিন্তু এখনো সমান্তরাল রেখা। কেন? কারণ তুমি যদি এটাকে বর্ধিত করো, এটাকে যদি সামনের দিকে বাড়াও, বাড়ালেই এই যে এই দুইটার মধ্যবর্তী গ্যাপ সবসময় সমান থাকবে, তার মানে সমান্তরাল রেখা বলতে পারবো। তাহলে এখন এটা কেন বুঝাইলাম? এটা বুঝাইলাম এই জন্য যে তুমি যদি এখন এপি কে, এই যে এটা একটা সরল রেখা না, বি পর্যন্ত আসছে, তাহলে আমি কি এখন বলতে পারি এই পুরাটাই এটা সমান্তরাল? হ্যাঁ বলতে পারি। যদি এটা সমান্তরাল বলতে পারি তাহলে পুরাটাও এটা সমান্তরাল, কারণ এটা তো একটাই সরল রেখা। ইভেন আমি যদি এটাকে বাদ দিয়ে শুধু এটাকে বলি যে পিবি এটা সমান্তরাল, হ্যাঁ সেটাও বলতে পারি। আমি সেটাও বলতে পারি যে হ্যাঁ এই পিবি আর সিএফ এই দুটো হচ্ছে সমান্তরাল। সো আমি এখন বলতে পারি কি যে পিবি আর সিএফ এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল। কথা বুঝতে পারছো যে কোত্থেকে আমরা কই আসছি? এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা বলার জন্য আমরা এতটুকু পর্যন্ত আসছি। তো আমরা এখন বলতে পারি কি যে অতএব পিবি, অতএব অতএব এই বিপি সমান্তরাল কার? বিপি কার সমান্তরাল? সিএফ এর সমান্তরাল, বিপি সমান্তরাল সিএফ। আচ্ছা এখন কথা হচ্ছে ঠিক আছে বুঝলাম বিপি সমান্তরাল সিএফ, এতটুকু কেন আসছে? এতটুকু আসছে এই জন্য বিপি সমান্তরাল যেহেতু সিএফ হয়েছে, পাশাপাশি এখানে আরেকটা জিনিস তুমি এখন দেখতে পাবা, বিপি সমান্তরাল সিএফ, ভালো কথা, বিপি আর সিএফ হচ্ছে সমান্তরাল। সো এই জায়গার মধ্যে তুমি এখন এটা বলতে পারো এবং এই যে দেখো এবং বিপি আর সিএফ তো শুধু সমান্তরালই না, বিপি আর সিএফ কিন্তু সমানও। কেমনে?
দেখো আমরা উপরে একটা জিনিস পাইছি না, যে দেখো এপি সমান সিএফ, এটা আমরা পাইছি না, এপি সমান সিএফ। তাহলে এপি সমান সিএফ যদি হয়, দেখো এপি আর সিএফ যদি সমান হয়, এপি সমান যদি সিএফ হয়, তুমি এপি আর সিএফ সমান, ওই যে দুইটা বাহু সর্বসম, বলো তো এপি আর বিপি কি সমান কিনা? এপি আর বিপি কি সমান কিনা? হ্যাঁ সমান। কেন? কারণ পি কার মধ্যবিন্দু? পি এ বি এর মধ্যবিন্দু, এটা প্রশ্নেই বলা ছিল পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সো পি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এপি আর বিপি তো সমানই হবে। তাহলে এখানে আমরা এই জায়গায় বলতে পারি যে এপি আর এপি সমান সিএফ, যেহেতু এই এপির জায়গায় এপি না লিখে যদি আমি লিখি বিপি, বিপি সমান সিএফ, কোনো সমস্যা নাই। তার মানে আমি এখানে বলতে পারি যে বিপি সমান হচ্ছে সিএফ। এই দুইটা বাহু শুধু সমান্তরাল না, সমানও। কোত্থেকে আমরা পাইছি? আমরা বলবো যে এই যে এইখানে এটাকে তুমি 1 নং দিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই, যে 1 নং হতে, ঠিক আছে? এখানে তুমি বলে ফেলতে পারো যে 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে। তো 1 নং এ এপি সমান্তরাল সিএফ, আর পাশে সাইড নোট দিয়ে দিবা। পাশে এখানে তুমি সাইড নোট দিয়ে দিবা। সাইড নোটটা কি? সাইড নোটটা হচ্ছে যে এপি সমান বিপি। কি বলবা? যে এপি সমান হচ্ছে বিপি, এপি সমান হচ্ছে বিপি, পি এ বি এর মধ্যবিন্দু, পি হলো এ বি এর মধ্যবিন্দু। বুঝতে পারছো? সোজা হিসাব। আমরা এই যে এখানে দেখো এই জায়গার মধ্যে আমরা যদি খেয়াল করি, এপি সমান সিএফ আমরা আগে পাইছিলাম, এখন এপি সমান সিএফ কে আমি বিপি সমান সিএফ বলে ফেললাম। কেন? কারণ এপি যে কথা বিপিও সেই কথাই, সেই জন্য বিপি সমান সিএফ বলে ফেললাম। তো এটা আমি আবার বলেও দিয়েছি যে 1 নং হতে পাইছি, আর আমি এখানে বলে রাখলাম যে এপি আর বিপি সমান, এই যে এপি আর বিপি সমান, কারণ পি হচ্ছে তাদের মধ্যে। আচ্ছা, তো এখন দেখো দুইটা সমান্তরাল রেখা যদি আঁকো, আমাকে একটা জিনিস ভালো করে খেয়াল করো, দুইটা রেখা যদি সমান্তরাল হয় এবং তারা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা সমান্তরাল রেখার যে যোগ হবে, এই যে এটার মাথার সাথে এটার মাথা যেটা যোগ করব, এটার মাথার সাথে এটার মাথা, এটার নিচের সাথে এটা নিচে যেটা যোগ করব, যোগ করলে ওই দুই বাহু কিন্তু সমান ও সমান্তরাল হবে হবে হবে। তুমি একে দেখো না, এমন দুইটা রেখা আঁকো যে দুইটা রেখা সমানে, যেমন এই রেখাটা আর এই রেখা, এই দুইটা রেখা, এই যে বিপি আর সিএফ, এই যে বিপি আর সিএফ দুইটা সমান এবং দুইটা সমান্তরাল। যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই বিপি আর সিএফ সমান্তরাল বললে এই দুইটা সমান্তরাল রেখার সাথে যে দুইটা রেখা যুক্ত আছে, এই যে বিসি আর পিএফ, এই দুইটা রেখাও কিন্তু সমান্তরাল এবং সমান। তার মানে এখন তুমি বলতে পারো যে অতএব বিসি সমান্তরাল কে পিএফ, এবং বিসি সমান পিএফ, এবং বিসি সমান পিএফ। বুঝতে পারছো? এবং বিসি সমানও হবে পিএফ। সো এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল এবং তারা অবশ্যই সমান হবে। কেন? কারণ বিপি আর সিএফ যেহেতু সমান্তরাল এবং সমান, তুমি নিজে এঁকে দেখো দুইটা সমান্তরাল বাহু সমান্তরাল হতে হবে এবং সমান হতে হবে। সমান হওয়ার পরে এবার তুমি দুইটা বাহুকে যোগ করলে দেখবা সব সময় তাদের অন্য যে দুইটা বাহু হবে, যোগফলে যে দুইটা বাহু হবে, সেই দুইটা বাহু সমান্তরাল ও সমান হবে। ভালো কথা। এখন আমরা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমরা এতটুকু বুঝতে পারলে এখন আর আমাদের কোনো প্রবলেম নাই। দেখো এখন তুমি চাইলে এটাকে একটা সামান্তরিকও বলতে পারো, তুমি অবশ্যই এটাকে কি বলতে পারো? একটা সামান্তরিক বলতে পারো। তা আমাদের কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, কি জানো? আমাদের কিন্তু এই বিসি সমান্তরাল পিএফ, এটা থেকে আমরা অলমোস্ট একটা জিনিস পেয়ে গেছি। সেটা কি? দেখো যেহেতু বিসি সমান্তরাল পিএফ, এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল, একটু ভালো করে খেয়াল করো, বিসি আর পিএফ যেহেতু সমান্তরাল, আমি এখন এই যে মনে করো এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু সমান্তরাল, মনে করো এটার নাম হচ্ছে বিসি, এটার নাম হচ্ছে পিএফ। এখন মনে করো আমি এই বাহুটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এই বাহু এই পিএফটাকে আমি এতটুকু না রেখে এটাকে আমি ছোট করে এতটুকু পর্যন্ত আনলাম, মনে করো এটা দিলাম, মনে করো পি কিউ। এখনো কি তারা সমান্তরাল না? হ্যাঁ, এখনো তারা সমান্তরাল। তার মানে এখানে বিসি আর পিএফ যেহেতু সমান্তরাল, তার মানে বিসি আর পিকিউ কিন্তু সমান্তরাল। তো তুমি এখন বলে ফেলতে পারো যে যেহেতু বিসি আর পিএফ সমান্তরাল, তো অতএব সেহেতু আমরা কি বলতে পারি? বিসি আর পিকিউ এটাও কিন্তু সমান্তরাল। এই বিসি আর পিকিউ এটাও কিন্তু সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে সবার কাছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই দুইটা সমান্তরালের হিসাব নিকাশ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পাশাপাশি এখন দ্বিতীয় আরেকটা আমাদের প্রমাণ কিন্তু দুইটা বলছে। আরেকটা প্রমাণ কি জানো? আরেকটা প্রমাণ বলছে
যে এ পি কিউ সমান হাফ অফ বিসি। হ্যাঁ, সেটা আমরা করতে পারবো। সো এখন সেটা কিভাবে করব, দেখো সেটা করব কিভাবে, সেটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখবো, প্রথমে এই জায়গার মধ্যে লিখবো, এই যে দেখো বিসি সমান পি এফ লিখছি না, এখানে লিখবা যেহেতু বিসি সমান পি এফ। এখন বিসি এর জায়গায় বিসি থাকলো, সমস্যা নেই, বিসি এর জায়গায় এখানে আমরা বিসি লিখলাম। পি এফ এর জায়গায় আমরা কি লিখবো বলো তো? পি এফ মানে কি বলো তো ভাইয়া? এই যে পি এফ, এই যে পি এফ, এই পুরাটা পি এফ কি আমরা বলতে পারি পি কিউ প্লাস কিউ এফ? ইয়েস, এখানে আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ এফ, পি কিউ প্লাস কিউ এফ। আচ্ছা, এটা একটু এই পাশে লিখি, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝতে আরো ভালো। এটা আরেকটা অংশ আর কি, ঠিক আছে, এটা আরেকটা অংশ। ওকে, তো এখন আসো পি কিউ প্লাস কিউ এফ। এখন বিসি সমান কি হবে? বিসি সমান কি হবে দেখো, পি কিউ প্লাস পি কিউ। কেন এটা, কেন এটা হচ্ছে এই জন্য, দেখো পি এফ মানে কি বললাম, পি এফ মানে বললাম পি কিউ প্লাস কিউ এফ। এখন পি কিউ এর জায়গায় আমি পি কিউ রাখতেছি, কোনো সমস্যা নাই। কিউ এফ এর জায়গায় আমি কেন পি কিউ লিখতেছি? দেখো তোমার কি মনে আছে এই যে তুমি এখানে লিখছো কি পি কিউ সমান কিউ এফ, পি কিউ আর কিউ এফ সমান, কারণ তুমি পি কিউ কে কিউ এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করছো যেন এটা সমানই এটা হয়। সো কিউ এফ যে কথা, পি কিউ সেই কথা, এই জন্য এই কিউ এফ কেও আমি পি কিউ লিখবো, বুঝতে পারছো? এই জন্য আমি এই কিউ এফ কেও এখানে পি কিউ লিখলাম। তার মানে বিসি এর মান কি দাঁড়াইলো? দুইটা পি কিউ যোগ করলে কি হবে? টু পি কিউ। দুইটা পি কিউ যোগ করলে কি হবে? টু পি কিউ। তাহলে এখন পি কিউ সমান কি, দুই গুণ আকারে আছে, দুইকে এই পাশে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হলে বিসি ডিভাইডেড বাই টু, এটা যে কথা হাফ অফ বিসি, এটাও কিন্তু একই কথা। তো আমরা এই টু কে এই পাশে পাঠালে এটা হয়ে যাবে হাফ অফ বিসি, আর ওই পাশে থাকবে কি পি কিউ। তাহলে কিন্তু আমাদের প্রমাণ, ফাইনাল প্রমাণটা কিন্তু হয়ে গেল, আমাদের ফাইনাল প্রমাণটা কিন্তু হয়ে গেল। আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। কি কি? তো আমরা এখন ফাইনালি বলতে পারি, ফাইনালি আমাদের যে দুইটা প্রমাণ করতে বলছে, তো ফাইনাল প্রমাণটা হচ্ছে আমরা এখানে বলে দিই যে অতএব আমাদের প্রমাণ করতে বলছিল এটা, যে বিসি সমান্তরাল পি কিউ, এটাই যে আমরা প্রমাণ করছি। অতএব বিসি সমান্তরাল পি কিউ। আর আরেকটা প্রমাণ করতে বলছি পি কিউ সমান হাফ অফ বিসি, সেটাও প্রমাণ হয়ে গেছে। এবং পি কিউ সমান হাফ অফ বিসি সমান হাফ অফ বিসি। এরপরে তুমি এখানে লিখে দাও যে প্রুভড। এটা অনেক বড় হয়ে গেছে আমার এই বোঝানোটা, কারণ যারা একদম প্রথম বুঝতেছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা সহজ হয়ে যাবে আশা করি, তারা আর প্রবলেমে পড়বা না, এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। তো এরই মাধ্যমে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করেছি। এবার আসলে আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে প্রমাণ করো এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এ আর। এর মানে কি বলতো? আমাদের যেই ত্রিভুজটা ছিল, ত্রিভুজটা কি এরকম একটা ত্রিভুজ ছিল, রাইট? এই যে এরকম একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটার নাম হচ্ছে কি এ বি সি। এটা ছিল এ, এটা ছিল বি, এবং এটা ছিল কি আমাদের সি। তো এখন এই এ বি সি ত্রিভুজের মধ্যে আমাদের দেখো এ বি বাহুর মধ্যবিন্দু পি ছিল, এসি বাহুর মধ্যবিন্দু কিউ ছিল। এটা এখন আর লাগবে না, এখন লাগবে কি ওই যে এটা ছিল, এই বাহুটা হচ্ছে বিসি, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, তার মানে এই বিন্দুটা হচ্ছে কি আমাদের, এই বিন্দুটা হচ্ছে আমাদের আর। তো এখন আমাদের প্রমাণ করতে বলতেছে যে আমরা যদি এ আর আর যোগ করি, প্রমাণ করতে বলতেছে যে এই এ বির সাথে এসি যদি আমরা যোগ করি, অর্থাৎ এ বির মান আর এসির মান, এই দুইটা যোগ করলে এই যে এ আর আছে, এই মধ্যমাটা এ আর, এই এ আর এর সাথে দুই গুণ করলেও এই বাহু আর এই বাহুর যোগফলটা বড় হবে। এই যে এটা হচ্ছে বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি জানো? এই যে এ আর যতটুক ঠিক ততটুক তুমি নিচের দিকে বর্ধিত করবা। এই যে এ আর যতটুক ঠিক ততটুক, এটা 5 হলে এটাও 5, এতটুক বর্ধিত করবা, করে সি এর সাথে এটা যোগ করবা। এটা হচ্ছে আমাদের চিত্র, এটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করব। তো খুবই সহজ। এটা দেখো, এই যে গ নম্বরে আমাদের আমি যে চিত্রটা দেখাইলাম, দেখো মাত্র এই যে এই চিত্রটা হচ্ছে সেটা। তো এখন আমরা এটা প্রমাণ করব, কোনো সমস্যা নাই। দেখো আমরা এখানে জাস্ট এটা সমান করে এটা আঁকছি, এখানে অঙ্কনে বলে দিব আমরা, ঠিক আছে? প্রথমে প্রমাণ করতে হবে যে যেটা সেটা বলবো, এরপর বলবো এ আর কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এ আর আর ই এই দুইটা বাহু যেন সমান হয়, এই দুইটা বাহু যেন সমান হয়, আর শেষ পর্যন্ত ই আর সি যোগ করব। এখন আসো প্রমাণে এসেও আমরা খ নম্বরে যে প্রমাণটা করলাম যে এই বাহু আর এই বাহু যে সর্বসম, সেই সর্বসমটা তোমাকে দেখাইতে হবে। তো সর্বসমটা আমরা কিভাবে দেখাবো? যে একটু আগে আমরা জানি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে গেলে আমরা জানি এই দুইটা ত্রিভুজের দুই বাহু আর একটা কোণ সমান হইলে সর্বসম।
তাহলে এখন এই যে দেখো এ বি আর মানে এই ত্রিভুজটা, আরেকটা হচ্ছে সি আর ই মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথমে বি আর আর সি আর হচ্ছে সমান। বি আর মানে কি এই বাহু, আর সি আর মানে কি এই বাহু। বি আর সি আর এই দুটো হচ্ছে সমান। হ্যাঁ অবশ্যই সমান, কেন? কারণ আর মধ্যবিন্দু, প্রশ্নে বলা ছিল, তাহলে বি আর সি আর তো সমান হবে। দ্বিতীয়ত এই যে এ আর আর ই এই দুটোও কিন্তু সমান। এ আর সমান আর ই, কেন? কারণ তুমি অঙ্কনে বলছো এ আর কে এমন ভাবে ই পর্যন্ত বর্ধিত করি যেন এ আর এর সমান আর ই হয়, তাহলে এটা অঙ্কন অনুসারে আমরা বলতে পারি। এবং এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণও কিন্তু সমান। কেন? কারণ আমরা জানি যে দুইটা রেখা যদি একটা আরেকটাকে ছেদ করে তাহলে যে এই বিপরীত দিকে যে দুইটা কোণ উৎপন্ন হবে, একটা কোণ আরেকটা সমান হয়, এদেরকে বিপ্রতীপ কোণ বলে। সো এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই যে ই আর সি বা সি আর ই, এই যে সি আর ই এই কোণটা সমান হবে কোন কোণ? এই যে এ আর বি, এ আর বি, এ আর বি, এই দুইটা কোণ সমান হবে। সো এই যে দেখো এখানে আমি যে কথাগুলো বললাম সেগুলোই বলা হয়েছে। এই যে দেখছো এই সি আর ই আর এ আর বি এই দুইটা কোণ সমান, কারণ এটা বিপ্রতীপ কোণ। তাহলে এখন আমি এই ত্রিভুজ দুইটাকে কি বলতে পারি বলো তো? এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। কোন যুক্তিতে? এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এবং এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন যেহেতু সর্বসম হয়ে গিয়েছে, তার মানে এখন আমি বাকি যে বাহুটা আছে সেটাকেও সমান বলতে পারি। এই এ বি আর সিই এই দুটো বাহুকেও সমান বলতে পারি। তো এখন আমি ফাইনালি বলবো সর্বসম যেহেতু হয়ে গেছে, এই যে যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে এ বি আর সিই এটাও সমান। এটা ধাপ 1। এখন ধাপ 2তে গেলে প্রমাণ হয়ে যাবে। এখন আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো বলো তো? এখন আমরা এই ডান পাশের বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো। ডান পাশের দুইটা ত্রিভুজ, এই যে এটা একটা না, আমরা বড়টা নিয়ে ডান পাশে এই পুরাটা নিয়ে কাজ করবো। এটার নাম কি? এসিই ত্রিভুজে, এসিই এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের এখন ত্রিভুজের একটা শর্ত আছে জানো? যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে বড়। এই ত্রিভুজের মধ্যে যে কোনো দুই বাহু কি? একটা হচ্ছে এসি, একটা হচ্ছে সিই। এই যে এই ত্রিভুজ এসিই এ এই এসি আর সিই এ দুটো যোগ করব, এসি প্লাস সিই এই দুটোকে যদি আমি যোগ করি সেটা বড় হবে কার থেকে বলো তো? এই যে 3 নম্বর যে বাহুটা আছে তার থেকে বড় হবে। 3 নম্বর বাহুটা কি? এই সাইড নোটে বলে দিব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমি এই বাহু যোগ করছি, এই যে দুইটা বাহু, এটা বড় হবে কার থেকে? 3 নম্বর বাহু যেটা আছে সেটা থেকে বড় হবে। এখন এসি এর জায়গায় আমি এসি রাখলাম, সিই কে আমি সিই লিখবো না। কেন? কারণ আমি একটু আগে দেখছিলাম সিই মানে কি? সিই মানে হচ্ছে এ বি, সিই আর এ বি হচ্ছে সমান। ওই যে একটু আগে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে সিই আর এ বি সমান বলছো না? সো এখন আমি সিই এর জায়গায় সিই না লিখে এ বি লিখবো। গ্রেটার দেন এই কে কি লিখতে পারি বলো তো? এই মানে কি? এখান থেকে এখান পর্যন্ত। সো আমি এই কে এই পুরা না বলে এ আর প্লাস আর ই বলতে পারি, এ আর প্লাস আর ই এটা বলতে পারি। এবার এসি প্লাস এ বি এটা যেভাবে আছে ওইভাবে থাকুক, এ আর এর জায়গায় এ আর থাকুক, কোনো সমস্যা নাই। আর ই এটার জায়গায় আমি আর ই লিখবো না। কেন? এটার জায়গায় আমি এ আর লিখবো। কি জন্য? কারণ ভাই এ আর আর ই দুটো তো সেম। কারণ এ আর কে তুমি তো বাড়ায় আর ই বানাইছো এবং বলেও দিছো যে এ আর এর মান যতটুক আর ইও যেন ততটুকুই হয়। অর্থাৎ এমন ভাবে এটাকে বাড়াইছি যেন এ আর এর সমান আর ই হয়, তার মানে আর ই আর এ আর সমান। তো এই জন্য তুমি এখানে এই আর ই আর এ আর যেহেতু তুমি আগেই বলছো যে সমান, তো সেই ক্ষেত্রে এই আর ই এর জায়গায় এ আর লিখতে পারি। তাহলে এখন কি হলো? এসি প্লাস এ বি ইজ গ্রেটার দেন এ আর যোগ করলে 2ar। তাহলে এসি প্লাস এ বি এই দুইটার যোগফল হবে এ আর থেকে বড়, 2ar থেকে বড়। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এটাই প্রমাণ করা হয়েছে, প্রমাণিত, খুবই সহজ। ঠিক আছে, এই যে এসি প্লাস এ বি ইজ গ্রেটার দেন 2ar, এসি প্লাস এ বি ইজ গ্রেটার দেন 2ar। আশা করি বুঝতে পেরেছো। এই যে এই দুইটার যোগফল হবে 2ar এর সমান, 2ar থেকে বড়। তো এতটুকু ছিল আমাদের আজকের পড়া। খ নাম্বারটা একটু বড় ছিল বাট গুরুত্বপূর্ণ, এই জন্য অনেক ভেঙে পড়াইছে যেন তোমাদের প্রবলেম না হয়। আর গ নাম্বারটা তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। পরবর্তীতে আরেকটা সৃজনশীলে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।